মা, দোয়া করো আজকের ইন্টারভিউ যেন টিকতে পারি। হ্যাঁ রে বাবা, দোয়া তো করি। আর এটাতে যদি না হয় তাহলে কি করবি? কি আর করব, বাবা যে কাজ করতো সেই কাজ করব। একটা সিএনজি কিনে চালাবো। আচ্ছা আসি মা। শুভ বাইরে বের হতেই দেখা হয় তার মামাতো বোনের সাথে, নাম তিশা। কিরে, কই যাস? একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তিশা শুভর থেকে ছোট, তাও শুভকে তুই করে বলে। আরে যা যা, তোর শুধু পরীক্ষা দেওয়া লাগবে, চাকরি আর তোর কপালে নেই। তবুও দোয়া করেন। দোয়া করে লাভ নেই, তোর মতো খ্যাতে চাকরি হবে না। হুম উফ, সকাল সকাল কার মুখ থেকে দিন শুরু হলো দেখ। তিশা শুভর সাথে সবসময় এমন আচরণ করে কারণ তিশা সম্পর্কে শুভ ছোটবেলা থেকেই মামার বাসায় থাকে তার মায়ের সাথে। শুভর যখন 10 বছর বয়স তখন তার বাবা মারা যায়। পরে শুভর মামা তাদের বাড়িতে থাকতে দেয়, আর এখানে থেকেই শুভর বড় হয়। শুভ আর শুভর মাকে তিশা আর তার মা একদমই সহ্য করতে পারে না। মামা মারা গেছে মাস 6 আগে, তারপর থেকে আরো বেশি খারাপ আচরণ শুরু করেছে। এতদিন এসব সহ্য করতে করতে শুভর অভ্যাস হয়ে গেছে। শুভ যেখানে ইন্টারভিউ দিতে যাবে তার মামা বাসা থেকে সেখানে যেতে বেশি সময় লাগে না, তাই সে হেঁটেই যাচ্ছিল। রাস্তায় একটা মেয়ের সাথে শুভর লাগে ধাক্কা। মেয়ের হাতে যা কিছু ছিল সব নিচে পড়ল। মেয়েটা কিছু বলল না, শুধু গাল ফুলিয়ে মাজায় হাত দিয়ে দাঁড়ালো। শুভ ভয়ে পড়ে থাকা কাগজগুলো তুলল আর তার প্যান্টের সাথে ধুলোগুলো মুছল। তারপর মেয়েটাকে কাগজগুলো দিয়ে বলল, সরি, আমি দেখিনি। শুভ পাশ কাটিয়ে চলে আসলো আর হাঁটতে লাগলো। মেয়েটিও চলে গেল। কিছু সময় পর অফিসে পৌঁছে যায় শুভ। গিয়ে দেখে সবাই বসে আছে, একে একে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। শুভ একটা বেঞ্চে বসলো, বসে ওয়েট করছে। হঠাৎ দৌড়ে এসে একটা মেয়ে তার পাশের সিটে বসলো। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, রাস্তায় জ্যাম পড়ার আর সময় পাইনি। শুভ মেয়েটির দিকে তাকায়, তাকিয়ে দেখে সেই ধাক্কা খাওয়া মেয়েটি। শুভ মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটি এবার শুভর দিকে তাকায় আর বুঝতে পারে এর সাথেই রাস্তায় ধাক্কা লাগছিল। আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। ও, আমিও তো আসছি। হুম শুভ আর কিছু বলল না। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা বলল, আমরা পরিচিত হতে পারি? হুম আমি ইরা। শুভ। কোথায় থাকেন? একটা জায়গার নাম বলল। পরিচয় হওয়ার পর ইরা বলল, আচ্ছা, একটা কথা বলি, রাগ করবেন না, বলেন। হ্যাঁ বলেন। আপনার যে পোশাক, এই পোশাকে আপনার জব হবে না। কেন? কি পোশাক পরে আসছেন দেখছেন? কেন, সব তো ঠিক আছে। ওকে, দেখেন কি হয়। হুম এক সময় শুভ ডাক আসে, সে ভেতরে যায়। সে বসার সাথে সাথে প্রশ্ন করে, আচ্ছা, এর থেকে ভালো পোশাক আপনার কাছে নেই? না। তাহলে আপনি আসতে পারেন। হ্যাঁ। আপনি আসতে পারেন। হুম শুভ মন খারাপ করে চলে আসে বাইরে। শুভর পরে ইরার ভেতরে ঢোকার পালা। ভেতরে ঢোকার আগে মেয়েটা শুভকে বলে, আগেই বলেছিলাম হবে না। হুম শুভর চোখে পানি চলে আসে। এখন কি করবে সে? এতগুলো ইন্টারভিউ দিল, তাও কাজ হলো না। আর আজকে তো আগেই বের করে দিল। সে অফিসের নিচে একটা গাছের নিচে বসে আছে আর ভাবছে। এর মধ্যে ইরার ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেল, তার জবটা হয়েছে। সে অফিস থেকে বাইরে বের হয় আর দেখে শুভ বাইরে বসে আছে। আনমনে একদিকে তাকিয়ে কি যেন ভাবছে। ইরা শুভর কাছে গেল। এই যে শুনছেন? শুভ শুনতে পায় না। এই যে হ্যালো। হ্যাঁ। ও আপনি, আপনার হয়েছে, জব হয়েছে? হয়েছে। যাক, ভালোই হলো। বাসায় যাবেন না? না, আপনি যান। আরে একসাথেই যাই, আমি তো আপনাদের ওইদিকেই থাকি। না, আমি পরে যাব। ওকে, থাকেন। শুভ আরো কিছুক্ষণ বসে থাকার পর তার বাসায় চলে গেল। যাওয়ার পর থেকে কথা শোনা শুরু হয়ে গেল। ওই যে আসছে, পোড়া কপাল আসছে, একটা চাকরি জোগাড় করতে পারে না, আর আজকেও হয় নাই মনে হচ্ছে। শুভ তার মায়ের কাছে যায়, গিয়ে কান্না করে দেয়। মা, আজও তো হলো না। তাই কান্না করতে হবে? আজ হয়নি কাল হবে। এগুলো ফেলে দিও। কাল থেকে আমি ভাড়াই সিএনজি চালাবো। তাহলে মা, আমাকে আটকেও না তো, আমার ভালো লাগছে না। আমি আর কিছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, এখন আয়, খেয়ে নে। না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। শুভ তার রুমে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সে একটা সিএনজি ভাড়া নেয়। সারাদিন চালিয়ে ভালোই টাকা হলো। সে টাকা পেয়ে মনে হয় হাঁফ ছেড়ে বাঁচল।
এভাবেই চলল 1 মাস। একদিন সকালে কাজে যাবে শুভ, উঠে দেখে তার মা এখনো উঠে নাই। মাকে ডাকা শুরু করলো। মা, মা, ও মা, আমি গেলাম। তার মা কোনো শব্দ করলো না। মা, ও মা। শুভ তার মায়ের হাত ধরলো। কিছু একটা অনুভব করতে পেরিয়ে একটা জোরে চিৎকার দিল। চিৎকারে তার মামি আর তিশা চলে আসলো। কিরে, কি হইছে? মা, মা, ও মা। কি মামা করছিস? কি হয়েছে সেটা বল। মা, মা নেই। নেই মানে? এই যে শুয়ে আছে। মা মারা গেছে। এটা বলে শুভ জোরে চিৎকার করে। মামি কাছে গিয়ে দেখে সত্যি তাই। সেদিন দুপুরের পর তার মায়ের দাফন হয়। সেই থেকে শুভ একদম মনমরা হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না। কাজ থেকে ফিরে তার মামির কাছে টাকা দেয়, কিন্তু কোনো কথা বলে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন রাতে শুভ কাজ থেকে ফিরে নিজের ঘরেই খাচ্ছিল। হঠাৎ তার মামি জোর গলায় বলল, একজন বিদায় হইলেই রুম 2টা ভাড়া দিতে পারি। আপদটা বিদায় হচ্ছে না, কবে যে বিদায় হবে আল্লাহ জানে। শুভ 7-5 না ভেবে তার কাপড় গুছাতে থাকে। তখনই পরদিন সকালে ব্যাগ হাতে নিয়ে শুভ কাজে বের হয়। মামি আসি। এতদিন আপনাদের ঘরের উপর বসে থেকে খেয়েছি, মাফ করে দিন, আর ভালো থাকেন। এটা বলেই দ্রুত সে বাসা থেকে বের হয় শুভ। তার মামিকে কিছু বলার সময় দেয় না। শুভর আজ খুব ভালো লাগছে। মনে হচ্ছে গলায় একটা কাঁটা লেগেছিল এতদিন। আবার একটু খারাপও লাগছে। এতদিন থাকছে সে বাসায়। এসব ভাবতে ভাবতে তার সিএনজি গ্যারেজে বসে যায়। মামার বাসা থেকে চলে আসছি। তোমার এখানে কি থাকার জায়গা হবে? না রে, তেমন কোনো রুম নেই। রুম লাগবে না, শুধু রাতটা পার করব, এমন জায়গা। আচ্ছা শোন, তুই আমার বাসায় চল। না মামা, আমি বাসায় থাকতে পারবো না। কেন? এমনি আমার বাইরে থাকতে হবে। আচ্ছা, এই গ্যারেজে একটা রুম আছে, সেখানে আগে একজন থাকতো, এখন কেউ থাকে না, কিন্তু রুমটা অপরিষ্কার। আমি পরিষ্কার করে দিব। কোন দিকে তাই বলো? একদম সোজা পেছন দিকে চলে যা। আচ্ছা। এই দাঁড়া, চাবি নিয়ে যা। শুভ রুমটা খুলে দেখলো যাচ্ছে তাই অবস্থা। একটা ভাঙা চৌকির উপর তার ব্যাগটা রেখে রুমটা তালা দিয়ে চলে আসলো। মামা, এই যে চাবি। তোর কাছেই রাখ, আর হ্যাঁ, একটু ভালোভাবে পরিষ্কার করে নিস। ঠিক আছে মামা, আমি বের হলাম। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে কাজ করিস। ঠিক আছে মামা। শুভ কাজে বের হয়। বিকেলবেলা কাজ থেকে ফিরবে। জ্যামের জন্য যেতে পারছে না। তার গাড়ি একটা হাসপাতালের সামনে ছিল। হঠাৎ শুভ দেখতে পেলে একজন হতাশ হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। শুভ তার এমন ভাবসাব দেখে গাড়ির সাইডে রেখে তার কাছে গেল। একটু বয়স্ক লোক ছিল আর খুব ভদ্র পরিবারের লোক ছিল। তাই শুভ বলল, আঙ্কেল, কোনো সমস্যা? বাবা, একটা কিডনি লাগবে। একটা কিডনি হলে আমার মেয়েকে বাঁচানো যাবে। আঙ্কেল, আঙ্কেল শোনেন, এভাবে কিডনি খুঁজে পাওয়া যাবে না। হাসপাতালে খোঁজ করেননি? সব জায়গায় খুঁজেছি, নেই, কেউ দিতে রাজি হয়নি। বাবা, যত টাকা লাগে দেব, তুমি একটা কিডনি দাও। আচ্ছা চলেন, আগে দেখি পাওয়া যায় কিনা। শুভ হাসপাতালের ভিতরে গেল আর সেই লোকটার মেয়েকে দেখতে পেল। গিয়ে দেখে সেই মেয়েটি মানে ইরা। শুভ এক দেখাতেই চিনতে পেরেছে। শুভ স্বাভাবিক হয়ে বলল, কিডনি দিতে পারি, তবে শর্ত আছে। তুমি যা চাও তাই দিব, শুধু তুমি বলো কি চাও। আঙ্কেল, আমার কিছু লাগবে না। আমি যে কিডনি দিব সেটার জন্য কিছু নিতে পারবো না। আর আমি যে কিডনি দিয়েছি সেটা আপনার মেয়েকে বলবেন না। কেন? আসলে আঙ্কেল, আমার এটা ভালো লাগে না, তাই। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তারের কাছে গেল। শুভ অপারেশনের আগে তার মামাকে ফোন দিয়ে বলল, হ্যালো মামা। হ্যাঁ বল। মামা, আমি অ্যাক্সিডেন্ট করে একটা হাসপাতালে আছি। হাসপাতালের ঠিকানা বলে শুভ ফোনটা কেটে দেয়। এদিকে ইরারও অপারেশন হয়ে যায়। রাতে শুভর সেই মালিক আসে। কিরে, কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? মামা, অ্যাক্সিডেন্ট হয়নি। তারপর পুরো ঘটনা বলে। তুই এটা কি করলি? এইভাবে নিজের জীবনের অর্ধেক কাউকে দিয়ে দেয়? কি করব বলো, আমার তো কেউ নেই। আমি পৃথিবীতে থেকে কি করব? ভাবছি আর একটা যে আছে সেটাও সুযোগ পেলে কাউকে দিয়ে দিব। কথাটা শুনে মামা কান্না করে দেয়। মামা, কান্নাকাটি থামাও। বাইরে গাড়ি রেখে আসছে, তুমি যাওয়ার সময় নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাকে কিছু টাকা ধার দাও তো। কেন? এমনি দরকার আছে, আর কাজ করে দিয়ে দিব, টেনশন করো না।
আমি কি টেনশন করছি? না করতেও পারো, আর কাজ না করতে পারলে কিডনি আর একটা আছে, ওইটা বেচে দিয়ে দিব, তারপর টাকা শোধ করব। এই চুপ কর, তুই বেশি বকবক করিস। হুম। আচ্ছা, রাতে কাউকে পাঠিয়ে দেব। না মামা, একা থাকতে পারবো। অসুবিধা হবে না তো? না মামা, টেনশন করো না। মামা সিএনজি নিয়ে চলে গেল। 2 দিন শুভ হসপিটালে থাকলো। তারপর থেকে আগের মতো কাজ শুরু। এভাবে কেটে গেল 1 মাস। একদিন সকালে শুভ কাজে বের হবে, তখন তার মামা ডেকে বলল, ভাগ্নে শোনো, হ্যাঁ মামা বলো। একটা কথা রাখবে। কি কথা? একটা বিয়ের দাওয়াতে যেতে হবে। কার বিয়ে? আমার বউয়ের চাচাতো বোনের মেয়ের বিয়ে। তা মামা, এত দূরে আত্মীয় তবুও দাওয়াত পেয়েছেন, এটা তো আপনার সৌভাগ্য ব্যাপার। আজকাল আত্মীয়র কথা কেউ মনে রাখে না, যে যার স্বার্থ নিয়ে ঘুরছে। এইগুলো ছাড়, তুই রেডি হয়ে নে। মামা কি যে বলো, আমি কেন যাব? দাওয়াত তো দিয়েছে তোমাকে। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে যেতেই হবে। মামা শোনো। তোর কোনো কথা আমি শুনবো না। আচ্ছা তোমরা যাও, আমি পরে যাব। তুই চিনবি? কেন, বেশি দূরে নাকি? হ্যাঁ, গ্রামে। আর পথঘাটও বেশি ভালো না। কি বলো? হ্যাঁ রে, সেই জন্যই তো তোকে। মামা থেমে গেল। কি হলো, থামলে কেন? সমস্যা, সেই জন্য নিয়ে যাবে? আরে জানি আমি, আর তুমি আমার মামা। মামার সমস্যাই ভাগ্নে সমাধান দিবে, এটাই স্বাভাবিক, তাই না? মামা শুভকে বুকে জড়িয়ে নিল আর বলল, রেডি হয়ে নে, একটু পর বের হবো। বিকেলের দিকে বিয়ে বাড়ি পৌঁছে যায়। মামার বউয়ার সাথে একটা ছোট্ট মেয়ে। মামা, এ কোথায় নিয়ে এলে? কেন, কি হয়েছে? হাঁটতে হাঁটতে তো জীবনের শেষ, তার উপর এতগুলো বোঝা। সেই জন্যই তো তোকে নাম মানে। বুঝছি, চলো এখন। বিয়ে বাড়িতে যাওয়ার পর একটু জিরিয়ে নেয় শুভ। তারপর ঘুরে ফিরে দেখে একা একাই থাকে সব সময়। এখানে কাউকে চেনে না, নতুন জায়গা একটু খারাপই লাগছে। বিকেলের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। শুভ সেখানে যায় না, দূর থেকে তাকিয়ে দেখে আর কি যেন ভাবে। শুভর সাথে বিয়ে বাড়ির কারোর সাথেই তেমন পরিচয় হয় না। মামাকে সে বলে দিয়েছে দরকার হলে ফোন করে নিবে, তাই শুভ ভেতরে যায় না, বাড়ির বাইরেই বসে থাকে। রাত তখন অনেক হয়েছে, শুভর অনেক ঘুম পাচ্ছে, তাই তার মামার কাছে গেল। মামা, কি হয়েছে, কোনো সমস্যা? খুব ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? এই কাজ ছেড়েছে। কেন, কি হয়েছে? এখানে তো তেমন থাকার জায়গা নেই, আমার কোন রকম একটা জায়গা জুটেছে। তাহলে আমি? এক কাজ কর, তোর তো বাইরে থাকার অভ্যাস আছে, একটু বাইরে থাকবি, রাগ করিস না। শুভর চোখে পানি চলে এলো। আচ্ছা ঠিক আছে। শুভ সেখান থেকে আগের জায়গায় গিয়ে আবার বসলো। একটু আগেই তার চোখে ঘুম ছিল, কিন্তু এখন ঘুম নেই। তার মায়ের কথা খুব মনে পড়ছে, বারবার চোখের পানি ফেলছে। হঠাৎই বৃষ্টি শুরু হয়। ধ্যাত, এখন কই যাব? বৃষ্টি থেকে তো বাঁচতে হবে। শুভ কচুর পাতা দেখতে পায়, সেগুলো দিয়ে সে মাথাটা ঢেকে নেয়। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামাথামের কোনো নাম নেই। হঠাৎ কে ওখানে? শুভর দিকে লাইটটা মেরে কেউ বলল। একটা মেয়েলি কণ্ঠ। আমি? আমিটা কে? মেয়েটি কাছে এসে বলল, আপনি কি আপনাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পারছি, আপনি ইরা। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। দাঁড়ান, মনে করিয়ে দিই, এই পোশাকে জব হবে না। মনে পড়েছে। তা আপনি এখানে কেন? আমারও একই প্রশ্ন, আপনি এখানে কেন? এটা আমার গ্রামের বাড়ি, আর কাল আমার বিয়ে। ও, আপনার বিয়ে? ইরা মন খারাপ করে বলে, ভেতরে আসেন, তারপর কথা বলছি। না, ভিতরে যাওয়া যাবে না। আপনাদের বাড়িতে কেউ তো আমাকে চেনে না। তাহলে এখানে আসছেন কার সাথে? আমার একটা ওয়েট, পরে বলেন, আগে ভিতরে চলুন। ইরার সাথে শুভ ভেতরে চলে গেল। ইরা শুভকে তার রুমে নিয়ে গেল, একটা তোয়ালে দিয়ে বলল, চুলগুলো মুছে নেন। হুম। জানেন, আমি তো আপনাকে দেখে অনেক ভয় পাইছি। কেন? আমি জানালা খুঁড়ে বাইরে বৃষ্টি দেখছিলাম, আর তখনই আপনাকে দেখি, মনে করেছিলাম ভূত। পরে দেখি না, আপনার পা মাটিতে আছে, তারপর মনে হলো ভূত না। শুভ মুচকি হেসে বলল, কেন, ভূতের পা কি উপরে থাকে? হ্যাঁ, 1 হাত উপরে থাকে। ও আচ্ছা, আপনার শরীর। কথাটা বলে শুভ থেমে যায়।
কারণ সে তার শরীর কেমন এখন সেটা জিজ্ঞেস করতে চাইছিল। ভাগ্য ভালো মুখ ফসকে নেই। কি বললেন শুনতে পাইনি। না কিছু না। তো এখন বলেন এখানে কিভাবে আসলেন? আমি একটা সিএনজি চালাই তো, সে মালিককে মামা বলে ডাকি। আর সেই মামাই আপনার মায়ের চাচাতো বোনের জামাই। ও হ্যাঁ, চিনতে পারছি। তো আসছেন ভালো হয়েছে। এই শুনেন শুনেন, আপনি কি সিএনজি চালান? মানে সিএনজি চালাই, কোনো জব কপালে জোটেনি। ও, তা আপনার মা কেমন আছে? উপরে বেশ ভালোই আছে। উপরে আছে মানে? মানে উনি নেই। কি? মামি বাসা থেকে বের করে দিচ্ছে। এখন আপনার মামার গ্যারেজে থাকি আর কাজ করি। ইরা কিছু বলে না। দুজনে কিছুক্ষণ চুপচাপ। হ্যাঁ, আপনি যেন কি কাজ করতে বললেন? আমাকে নিয়ে পালাতে হবে। এটা কোনো ব্যাপার? কি পালাতে হবে মানে? মানে এই বিয়েটা আমি করতে পারবো না। আমার ছেলে পছন্দ হয়নি। আমি এই কাজ করতে পারবো না। একটা সেলফি তো তোলা যাবে আপনার সাথে। হ্যাঁ, সেটা তোলা যাবে। ওকে, একটু এদিকে আসেন। দুজনে মিলে একটা সেলফি নিল। চান্দু, এবার আমার কথা না শুনলে আমি সবাইকে মিথ্যা বলবো যে তুমি আমাকে আর আমি তোমাকে ভালোবাসি। আরে না, কি বলেন এসব? যা বলার একেবারেই বললাম। এখন দেখেন কি করবেন। এগুলো কিন্তু ঠিক না। সব ঠিক আছে। আমি এক্ষুনি এইখান থেকে চলে যাব। এক পা বাড়ালেই চিৎকার দিব। চুপচাপ দাঁড়া। আমাকে ছেড়ে দিন। আমাকে নিয়ে পালা, তাহলে ছেড়ে দিব। আমি কেন? অন্য ছেলেকে বলেন। না, তুই অনেক ভালো, তোকে ভালো লাগছে, তাই তোর সাথেই পালাবো। হঠাৎ একটা বাজ পড়ল। ইরা চিৎকার দিয়ে শুভকে জড়িয়ে ধরল। ইরা কিছুক্ষণ পর বুঝতে পারল সে শুভকে জড়িয়ে ধরে আছে। ঝটপট ছেড়ে দিল। এদিকে শুভ ভয়ে কাঁপছে। এই যে, কাঁপছেন কেন? আপনি এইভাবে জড়িয়ে ধরলেন কেন? বারে, আমি মেঘের ডাকে অনেক ভয় পাই, তাই জড়িয়ে ধরেছি। আমাকে কেন? বাবা, এই একটু জড়িয়ে ধরেছি তাই এই অবস্থা। আর তো বাকি আছে। শোনেন, বলেন। আপনি অন্য কাউকে নিয়ে যান। চুপ, কুত্তা। কি বলেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে কেউ কথা না শুনলে আমার মাথা ঠিক থাকে না। ও হ্যাঁ, এখন শোনেন, আপনি কাল সন্ধ্যার পর এই রুমের পাশে ঘুরঘুর করবেন। তারপর সুযোগ পেলেই টপকে যাব। এটা কি ঠিক হবে? সেটা আমি বুঝবো, আর আপনার টেনশন নেই। মনে করেন আপনারও একটা গাড়ির মতো। ওকে? আচ্ছা। বৃষ্টি থেমে গেছে, এখন আপনি বাহিরে যান। কিছু মনে না করলে একটা কথা বলি? বলে ফেলেন। আমার ঘুম পাচ্ছে, আমি কি এখানে ঘুমাতে পারি? কি? এখানে কেন? বাহিরে ছিলেন, বাহিরে যান। বাইরে তো মাটি, এখন ভেজা। ইরা কিছুটা মেজাজ দেখালো। আচ্ছা, রাগ করতে হবে না, সরি, আমি বাইরে যাচ্ছি। শুভ চলে যাচ্ছে। একটু যেতেই ইরা ডাকলো। শোনেন। শুভ ঘুরে দাঁড়ালো। থাকতে পারেন, তবে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। জি বলেন। নিচে ঘুমাতে হবে, কোনো কাঁথা দিতে পারবো না, কারণ একটাই আছে। আর রাত বেশি হলে ঠান্ডা পড়ে, তাই দিতে পারবো না। ঘুমের মধ্যে নাক ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, সব মানবো। জলদি ঘুমিয়ে যান। আর হ্যাঁ, ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনাকে বাহির করে দিব। এরা একটা শীতল বাটি এনে শুভকে দিল। তারপর সেটাতে শুয়ে পড়ল শুভ। হঠাৎ ইরা বলল, কি মজা, কাল আমরা পালাবো। আপনি তো কখনো পালিয়ে যাননি, তাই না? এদিকে শুভর মুখে কথা নেই। অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে যায়। ইরা তাকিয়ে সেটা দেখে। কিছুক্ষণ দেখার পর কি যেন ভেবে ইরা তার কাঁথাটা শুভর গায়ে জড়িয়ে দেয়। তারপর ইরাও ঘুমিয়ে যায়। রাতের শেষের দিকে শুভ ঘুমের করে বুঝতে পারে তার গায়ে কাঁথা। চোখ ডলে দেখে সত্যি। শুভ ইরার দিকে তাকায়। একদম গুটিসুটি মেরে শুয়ে আছে মেয়েটা। শুভ কাঁথাটা নিয়ে তার গায়ে জড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আজান দিবে। শুভ আর ঘুমায় না, বসে থাকে। মাঝে মাঝে ইরার দিকে একবার করে তাকায়। হঠাৎ ইরার ফোনে অ্যালার্ম বেজে উঠল। ইরা শব্দ শুনে জেগে উঠল। উঠে দেখে শুভ বসে আছে। আরে, আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, গরমে উঠে পড়েছি। কই গরম? আমাকে কাঁথা দিয়েছিলেন কেন? আপনি ঠান্ডায় হালকা কাঁপছিলেন তাই। ও আচ্ছা, তার মানে আপনি উঠে তারপর আমাকে কাঁথা দিয়েছেন। হুম। ভালোই করছেন। এখন আমরা পালাবো? এখন কেন?
আমি ঘুমানোর আগে ভেবে দেখেছি এখনই বেশি সুবিধা হবে পালাতে। সবকিছু গুছিয়ে নিন। সব রেডি, এবার শুধু এখান থেকে বের হব। ওকে চলেন তাহলে। আবছা আবছা অন্ধকার থাকতেই তারা গ্রামে পার হয়ে গেল। সকালের দিকে শহরে পৌঁছে গেল তারা। এখন যে কি ভালো লাগছে। থ্যাঙ্কস। এখন যাবেন কই? এখন বাসায় যাওয়া যাবে না, আপনি যেখানে থাকেন সেখানেই চলেন। না না, ওখানে যাওয়া যাবে না। যাবে না কেন? ওইটা থাকার উপযুক্ত জায়গা না। আমি যখন হ্যাঁ বলছি অবশ্যই যাব। শুভ ইরাকে গ্যারেজের মধ্যে নিয়ে গেল। ইরা একটু ভয় পেল। এই এই এখানে নিয়ে এলেন কেন? এখানে তো থাকি আমি। এখানে কোথায় থাকেন? ওই যে পিছনে একটা ছোট্ট রুম আছে সেখানে। চলেন। ইরা শুভ রুমের মধ্যে উকি দিল। হায় আল্লাহ, এখানে আপনি থাকেন? আমি বললাম যে এটা থাকার জায়গা। তাহলে আমি কই যাব? হঠাৎ শুভর ফোনে ফোন আসলো। তার মামা ফোন দিয়েছে। হ্যাঁ মামা বলো। ওই রে তুই, মাম্মা, আমি তো যেখানেই থাকিস তাড়াতাড়ি বাড়ি আয়। মেয়ে পালিয়েছে, বিয়ে হবে না, এখনই আমরা রওনা দেবো। মামা, বল। আমি খবরটা শুনে আগেই চলে আসছি। কি বললি? আগেই চলে আসছি। কেন রে? বিয়ে খাওয়া হলো না সের আগে। ও, তা তুই কই এখন? আমার রুমে। থাক, আসতেছি আমরা। আচ্ছা মামা, ঠিক আছে। মামা কি বললো? ওদের আসছে। তো আমি এখন কি করব? জানি না আমি। মামা এসে সোজা শুভর সাথে দেখা করলো। শুভ রুমের বাইরে দাঁড়িয়েছিল। মাফ করে দিস, নেক্সটে বিয়ের দাওয়াত পাই শিওর আমি তোকে নিয়ে যাব। দৌড়, মেয়েটা যে কি। মামা দেখলো ইরা রুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। কি মামা, চমকে গেলে তো? তো এখানে কিভাবে? এই যে হিরোর সাথে এসেছি। এটা তোর হিরো? আরে না, এটা আমার হিরোর হতে যাবে কেন? ওর সাহায্য নিয়ে পালিয়েছি। একদম ভালো করিসনি, তোর বাবা স্ট্রোক করেছে, এখনো অবস্থা ভালো না। কি বলো? আরে তুই কাজটা ঠিক করিসনি। তাহলে এখন কি করব আমি? তুই ফিরে যা। কিন্তু আমার ভয় করছে। শুভ, তুই ওকে নিয়ে আসছিলি, তুই রেখে আসবি। আমি? তুই যাবি। কি আর করা, বাধ্য হয়ে সেই দিন বিকেলে আবার সেই গ্রামে। ইরা আর শুভ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। চলেন। আমার ভয় করছে। ভয় নেই, আমি বুঝিয়ে বলে ম্যানেজ করে নিব। শুভ একটু সাহস দেখানোর পর ইরা বাড়ির মধ্যে যাওয়ার সাহস হলো। ইরার ভয় পাওয়ার কারণ তার দুই বড় ভাই, এক একটা গুন্ডার মতো দেখতে। তারা তো খুব ক্ষেপে আছে। ইরা শুভর পিছন পিছন বাড়ির মধ্যে ঢুকলো। এক এক করে বাসার সবাই আসলো, কিন্তু কেউ কিছু বলছে না। হঠাৎ ইরার বড় ভাই এসে শুভকে বলল, কিরে, পালিয়ে আবার চলে আসলি কেন? আসলে আমরা শুভকে মারতে লাগলো ইরার ভাই। ইরার বাবাকে বাইরে আনা হলো। উনি আসা পর্যন্ত শুভকে মারতেই থাকে। এদিকে ইরা চুপচাপ দাঁড়িয়েছিল, ভয়ে কিছু বলতে পারল না। শুভর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। হঠাৎ ইরার বাবা বলল, থাম। মারা বন্ধ করলো। এই ছেলে, তোর বাড়ি কোথায়? শুভ মুখ তুলে উত্তর দিতে যাবে, তখনই শুভকে চিনে ফেলে ইরার বাবা। তুমি? শুভ হাত দিয়ে ইশারা করে ইরার বাবাকে। আগের কথাগুলো যেন সে না বলে। আঙ্কেল সরি, আমি ইরাকে নিয়ে পালিয়েছিলাম। কেন? ইরাই বিয়েটা করতে চায় না, আর আমার আর ওর কোনো সম্পর্ক নেই। আমি এখানে আসি মামার সাথে। তারপর পুরো ঘটনাটা বলল শুভ। আর ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই বসে পড়ল। আঙ্কেল, বিয়ে দেওয়ার আগে ওর থেকে জেনে নিলেই তো এই সমস্যাটা হতো না। আর ভাই, আপনিও না কোনো কথা না শুনে মেরে দিলেন। উফ, খুব ব্যথা লাগছে। আপনার হাতে অনেক জোর আছে বলতে হবে। এই যে আসি, তাহলে ভালো থাকবেন। পরের বার আবার পালিয়ে যাবেন না কিন্তু। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ইরার বাবা শুভকে জোরে রাখতে পারল না। তার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজই বের হলো না। আর শুভ বাইরে আসে, ততক্ষণে চারিদিকে অন্ধকার। শরীরে এখনো অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। ব্যথা সহ্য করতে না পেরে কাঁচা রাস্তার সাইডে বসে বলল,
আর মুচকি মুচকি হাসতে লাগলো। এক সময় চোখ বন্ধ করে ফেলল। যখন জ্ঞান ফেরে তখন বুঝতে পারে সে একটা ঘরে খাটের উপর শুয়ে আছে। উঠতে যাবে কিন্তু উঠতে পারছে না। শুয়ে থেকে ভাবছে এখানে আবার কে নিয়ে এলো, এটা কার রুম। ভাবতে ভাবতে রুমে একজন প্রবেশ করলো। এখন কেমন লাগছে? শুভ দেখে তো শকড। এটা তো ইরার বাবা। খুব খারাপ লাগছে কি? না আঙ্কেল, এখন বেশ ভালোই লাগছে। আমি এইখানে কেন? কাল হঠাৎ চলে গেলে, আমার কথা শুনলে না। তারপর আমার ছেলেকে বললাম তোমাকে নিয়ে আসতে। ও তোমাকে খুঁজতে গিয়ে দেখে তুমি অজ্ঞান অবস্থায় আসো। তারপর ও নিয়ে আসে তোমাকে। আঙ্কেল, আমি হয়তো পরে ঠিক হয়ে যেতাম। শুধু শুধু ডেকে নিয়ে আসলেন কেন? এমনি এমনি আনা হয়নি, কাজ আছে। তুমি এখন উঠে ফ্রেশ হয়ে নাও। জি আঙ্কেল। আঙ্কেল, একটা কথা। হ্যাঁ বলো। কাউকে কি ওই কথাটা বলেছেন? তুমি মানা করছো তাই কাউকে বলিনি, আর কাউকে বলবো না। হুম। সকালের খাওয়া শেষ করে শুভ ইরার বাবার কাছে যায়। আঙ্কেল, কিছু বলবে? আমি এখন চলে যাব। আপনি কি যেন একটা কাজের কথা বললেন? বসো। হাসি দেখে শুভ একটু অবাক হলো আর বসলো। আচ্ছা, আমি যা বলবো তাই শুনবে, কথা দাও। হ্যাঁ আঙ্কেল, সেটা বলতে হবে না, সব কথা শুনবো। বলেন আপনি। আমার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করছি। আমার মেয়েকে তুমি বিয়ে করবা। আঙ্কেল, আমার কোনো কি? বললাম তো কোনো কথা বলতে পারবে না। কিন্তু আঙ্কেল। আর সন্ধ্যায় বিয়ে। এটা বলে ইরার বাবা শুভর কাঁধে হাত রাখলো। শুভ কিছুক্ষণ সময় পর তার রুমে এসে ভাবতে লাগলো তার সাথে কি ঘটতে যাচ্ছে। তার তো কিছুই নেই, তাও বিয়ে দিবে কেন? আঙ্কেলের মনে হয় মাথা খারাপ হয়েছে। শুভ কথাটা একটু জোরেই বলল। মাথাটা তোরই ঠিক করতে হবে। শুভ পিছন ফিরে দেখে ইরার আগের আগে ভাব নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আপনি আসছেন, ভালো হয়েছে। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা একটু পরে বুঝতে পারবি। কেন, কি হয়েছে? আমার বাবাকে কি দিয়ে বশ করছিস? আরে না, কি বলেন? শুভ মুচকি হাসলো। তোর এই হাসির মধ্যেই শয়তানি আছে। তুই বল, আমার বাবাকে কি করছিস? আগে রাগ করেন না, আমার কথাটা শোনেন। বল, শুনতেছি। আপনার বাবা আমাকে বলে আপনাকে বিয়ে করতে যেন রাজি হই। ও, আর শুনে তুই রাজি হয়ে গেছিস? খুব খুশিতে আছিস তাই না? আমাকে বিয়ে করার কি যোগ্যতা আছে তোর? তুই তো একটা ফকির। আরে না, শোনেন। চুপ। কি শুনবো? হ্যাঁ, আমাকে বুঝাতে আসবি না। তোর মতো তোকে যে কি বলে গালি দিব সেটাই বুঝতেছি না। আমি বলি শোনেন, আমিও রাজি না। আমি এই কথা বলার জন্য আপনার রুমে যাব, কিন্তু তার আগেই আপনি আমার রুমে আসছেন। হয়েছে, লেকচার কম দে। মূল কথা, বিয়েটা ভেঙে আজ সন্ধ্যার আগে এখান থেকে বিদায় হবে। আর তুই যে আমাকে সাহায্য করছিস, সারাদিন এর মজুরিটা নিয়ে যাস। আচ্ছা, আপনি আঙ্কেলকে বলেন যাতে বিয়েটা না হয়। আমার কথা বাবা শুনবে না, তুই বুঝিয়ে বলবি। আচ্ছা, বলবো। ইরা রুম থেকে চলে গেল। শুভ আবার মুচকে হাসছে। ইরার বাবার কাছে গেল শুভ। আঙ্কেল। কি, কোনো সমস্যা? আঙ্কেল, বিয়েটা করতে পারবো না। কেন? আঙ্কেল, আমার পরিবার বা আত্মীয় স্বজন তেমন কেউ নেই, আর যারা আছেন তারা দূরে থাকেন। আর আমি একটা দিন মজুরের কাজ করে খাই, না করলে না খাই। এমন একটা ছেলের সাথে কোনো বাবাই তার মেয়ে দিবে না, সেটাই স্বাভাবিক। আর আপনি জেনে শুনে এমন সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আমি তোমাকে ভালোভাবেই চিনি, তোমার কি আছে না আছে সেটাও জানি। সব জেনে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আঙ্কেল, আমি বিয়েটা করতে পারবো না, সরি। কেন? কারণ আপনার মেয়েকে আমার পছন্দ না। ইরার বাবা খুব রেগে গেল আর ইরাকে ডাকলো। ইরা 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 ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে এসে বলল। হ্যাঁ বাবা, বলো। এই দেখ, তোর থেকে ভালো দেখতে আর এই মেয়েকে তো পছন্দ হয় না। তোর থেকে 1000 গুণ ভালো দেখতে আমার মেয়েকে। যা এখান থেকে। তোদের ঠিকানা ওই রাস্তায়, যেখানে তোর স্থান সেখানেই যা। শুভ এসব কথায় কিছু মনে করলো না। কষ্টতে বুক ভার হয়ে যাচ্ছে, আবার তার খুশিও লাগছে, কারণ বিয়েটা তো ভাঙতে পারছে। শুভ চলে যাচ্ছিল। ইরার বাবা আবার শুভকে ডাকে। শুভ দাঁড়িয়ে যায়। ইরার বাবা শুভর কাছে এসে, এটা কথা না শোনার পুরস্কার। ইরার বাবা চড় মেরে চলে গেল। ইরামা, চল, তোকে আমি রাজপুত্রের মতো দেখতে এমন ছেলের সাথে বিয়ে দেব, আর আমাকে মাফ করে দিস। আসলে আমি ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। ইরা খুশিতে বলল। না বাবা, ঠিক আছে।
এইসব কথা শুনতে শুনতে বাড়ির বাইরে চলে এলো। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তার পকেটে হাত চলে যায়। হাত দিয়ে দেখে পকেটে একটা টাকাও নেই। কি করি এখন? শহরে ফিরবো কিভাবে? ও হ্যাঁ, এই ম্যাডামটা আমাকে টাকা দিতে চেয়েছিল, এছাড়া উপায় নেই, তার কাছ থেকে আনতে হবে। শুভ ৭-৫ না ভেবে আবার ইরার বাড়িতে চলে গেল। ইরা রুমের জানালা দিয়ে উকি দেয় শুভ। দেখে ইরা শুয়ে কি যেন ভাবছে আর হাসছে। শুভ ইরাকে ডাক দেয়। এই যে শুনছেন, কে তুই এখনো এখানে যাসনি? আসলে আপনি টাকা দিতে চাইছিলেন, এজন্য ফিরে আসছি। কত বড় একটা হলে তুই দাঁড়া নিয়ে আসছি। ইরা একটা ব্যাগ নিয়ে আসছে। এই কত টাকা লাগবে বল? 200 দেন। 200? তো এত কম কেন? আমি শহরে ফিরবো, শুধু সেই টাকাই চাইছি, আর আমি পরে শোধ করে দিব। ও তার মানে সাহায্য নিবি? হুম। এই নে। ইরা টাকাটা শুভর হাতে না দিয়ে মাটিতে ফেলে দিল। রাগ করিস না, পারিশ্রমিক হলে হাতেই দিতাম, সাহায্য তো তাই এইভাবে দিলাম। যা এখন এখান থেকে। শুভ মন ভালো করার অভিনয় করে, মুখে হাসি নিয়ে টাকা নিয়ে বলল, ম্যাডাম, এই টাকাটাই একটু টিপ আছে, এটা একটু চেঞ্জ করে দেন। এটা দিয়ে ভাড়া দিতে গিয়ে আবার সমস্যা করতে পারি। দাঁড়া। ইরা টাকাটা নিয়ে এসে এবার ফেলে না দিয়ে তার হাতে দেয়, আর খুব অবাক হয়ে তাকিয়ে থাকে শুভর দিকে। ম্যাডাম, অনেক উপকার করলেন, দয়া করে আপনি ভালো থাকেন, ভালো কোথাও বিয়ে হোক, ফুটফুটে কয়েকটা বাচ্চা, না কয়েকটা না, 2টা বাচ্চা হোক। আসি ম্যাডাম। শুভ মুচকি হেসে চলে গেল। শুভ তার মামার কাছে গিয়ে বলল, মামা, আমি এখানে থাকবো না। কেন, কোনো সমস্যা? না, আমি একটা কাজ পেয়েছি। মিথ্যা বলল। কোথায়? চট্টগ্রাম। ও, মামা, আমি এখন রওনা দিব। আর হ্যাঁ, এই নাও তোমার টাকা, দিতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। টাকা তোর কাছে রাখ, এখন দিতে হবে না। তুই দূরে যাচ্ছিস, তোর লাগতে পারে। মামা, টাকা আছে আমার কাছে। কত টাকা আছে আমি জানি, তুই রাখ, পরে দিয়ে দিস। মামা, এটা। চুপ। আর হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে ফোন করিস। শুভ মামাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর সেখান থেকে বিদায় নিল। এদিকে ইরার বাড়িতে, ইরার রুমে ইরার বাবা এসে বলে, মা, একটা কথা। হ্যাঁ বাবা বলো। আমরা আজ সন্ধ্যায় শহরে ফিরছি। বাচ্চা গেল। তুই জিনিসপত্র গুছিয়ে নে। ঠিক আছে বাবা। ইরার বাবা চলে যাচ্ছিল, আবার ফিরে আসলো। মা, আর একটা কথা। কি বাবা বলো। ওই ছেলেটা, কোন ছেলেটা? ওই যে খ্যাত কাইল্লা ওই ছেলে? তুই যাকে খ্যাত বলছিস, ওর জন্যই তুই আজ বেঁচে আছিস। কি বলে এইসব? ওর জন্য মানে? তোর যখন একটা কিডনি ড্যামেজ হয়, তখন আমি পাগলের মতো কিডনি খুঁজছি, কিন্তু পাই না। তারপর ইরার বাবা সবকিছু বলে ইরাকে। দুজনের চোখেই পানি। বাবা তুমি এসব আগে বলনি কেন? ও প্রথমে মানা করেছিল। এখন কি হবে? ওরে তো আমি যেভাবে আমি যে ওর সাথে কেন এমন ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি তো আরো ইরা অর্ধেক কথা বলে আর বলতে পারছে না। ওর সাথে দেখা হলে মাপ চাইতে হবে। আচ্ছা, তুই গুছিয়ে নে সব, আমি যাই। ইরা ধপাস করে বিছানায় বসে পড়ল। এখন নিজের কাছে নিজেকে অনেক ছোট লাগছে। একটা মানুষকে সে যেভাবে অপমান করছে, তাও কোনো কারণ ছাড়া। এসব ভাবতে ভাবতে সেই ইরা পাগলের মতো হয়ে যায়। যেভাবে হোক আজই শুভর সাথে দেখা করতে হবে। তাই সে আগেই শহরে চলে আসে, এসে সোজা মামার কাছে। মামা মামা। কিরে, হাঁপাচ্ছিস কেন? ও কই? ওকে? শুভ কই? ও তো একটু আগেই চলে গেল। কই গেছে? ওর নাকি চট্টগ্রামে একটা চাকরি হয়েছে, তাই চলে গেল। ইরা থেমে গেল একদম। কিরে, ওকে তোর কি দরকার? ওকে এখন পাওয়া যাবে না, তাই না? কেন পাওয়া যাবে না? ওর ফোন নাম্বার আছে, ফোন দিলেই পাওয়া যাবে। দাও 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 তাড়াতাড়ি। কই দেখি তোমার ফোন। কিরে, কি এমন দরকার এত লাফালাফি শুরু করছিস কেন? তুমি বুঝবে না মামা, আমি কি ভুল করেছি। ইরা কথা বলতে বলতে শুভ নাম্বারে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। মামা ফোন তো অফ। আবার দে। এখনো বন্ধ। হয়তো চার্জ নেই, সেই জন্য অফ। আল্লাহ, তুমি ওর ফোন অন করে দাও। চার্জ না দিলে জীবনও অন হবে না। এরা ফোন দেওয়ার উপরেই থাকে। আচ্ছা, একটা কথা বুঝছি না, ওকে লাগবে কেন তো? ওর আর আমার বিয়ে ঠিক করেছে বাবা। কি বিয়ে?
তা ওর সাথে তুই কোথায় আর ও কোথায়? মামা আমি ওর যোগ্য না, জানি না কি হবে, কিন্তু ওকে আমার দরকার। তুমি থাকো। এরা ফোন দিতে দিতে চলে গেল। এ মেয়েটার মাথায় আবার এরকম ভূত কিভাবে প্রবেশ করলো? ছেলেটা ভালো ঠিক আছে, কিন্তু ওর সাথে তো মানাবে না। যা করে করুক, আমার কাজ আমি করি। এ কাদের গাড়িটা কি ঠিক হয়েছে? মামা তার কাজে মন দিল। এদিকে শুভ পরদিন সকালের মধ্যে চট্টগ্রাম চলে আসে। সারাদিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধ্যায় হয়ে যায়। সন্ধ্যা এলো, ওই যাবো এখন। ধুর, এই গাছের নিচেই একটু বসি। শুভ একটা গাছের নিচে বসে এদিক ওদিক তাকাচ্ছিল। যে জায়গাটায় বসেছিল সেটা একটা বাসের সামনে, আর এটা একটা আবাসিক এলাকা, তাই ঝই ঝই কম। তো গাছের নিচে বসে থাকার পর হঠাৎ কয়েকটা মেয়ে এসে বলল, কি বস, এখানে কি? আমি বসে আছি। কিরে, তুই তোতলাচ্ছিস কেন? এমনি। ও, এখানে নতুন? হুম। তো এই বাসার সামনে কি? কই, এই বাসার সামনে না তো, আমি গাছের নিচে বসে আছি। এই ঘাটতারামি করস কেন? এখন শোন, অস্ত্র শস্ত্র বাহির করতে পারুম না, যা আছে দিয়া দে, নিয়া জায়গা। আমার কিছুই নেই। ওই, কেউ ছুরিটা দে তো। না, আমি দিচ্ছি, যা আছে দিচ্ছি। তাড়াতাড়ি কর। শুভ যা ছিল সব দিয়ে দিল। কত আছে এখানে? মনে হয় 6000 হবে। হ্যাঁ, গুনে দেখতে পারেন। লাগবে না, এই চল সবাই। মেয়েগুলো টাকা নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ শুভ ডাকলো, এই যে শুনছেন? মেয়েগুলো শুভর দিকে ফিরে আসলো। আমাকে 100 টাকা দিয়ে যান, না হলে সকালে না খেয়ে মারা যাব। কেন, আর টাকা নেই? যা ছিল তা আপনারাই নিলেন। একটা মেয়ে বলল, কেন, ওরা বাসায় যাবে কেন? যা তোরা। মেয়েটার কথা মতো বাকি সবাই চলে গেল। এই তুই বস এখানে। টাকা তো দিলাম, আমার কাছে আর কিছু নেই। হাসছেন কেন? এই নিন আপনার টাকা, আমরা সবাই মিলে মজা করছিলাম। কি? হ্যাঁ, সরি। এভাবে মজা করলেন কেন? আরে, এভাবে কেউ এখানে বসে থাকে আর আমাদের দেখে কি ছিনতাইকারী মনে হয়? মনে হয় না, আবার মনে হয়। কি বললেন? না, মনে হয় না। হুম। তো আপনি বাসায় যান, অনেক রাত হয়ে গেল তো। আমি আমার বাসার সামনে বসে আছি। ও, এটা আপনার বাসা? হুম। সেরকম সুন্দর তো। থ্যাঙ্কস। আপনি বাসায় যান। যাব তো। তা আপনি কোথায় আসছেন এখানে? আপাতত গাছের নিচেই। মজা করছেন তাই না? না, এখানে আজকে আসছি। খোলাটে খোলাটে লাগছে। পরিচয় দিন আপনার। শুভ। লেখাপড়া শেষ করে এখন বেকার। কয়েক মাস আগে আমার মা মারা যায়, আর এখন আমি একাই। একাই মানে? আর কেউ নেই? না, আছে, কিন্তু তেমন সম্পর্ক নেই। আর এখানে আসছি, ঢাকায় তো কোনো চাকরি পেলাম না, দেখি এখানে কিছু পাই কিনা। তো এখন থাকবেন কই? এখানে সম্ভব? হ্যাঁ, অভ্যাস আছে। থাকেন তাহলে। আমাকে তো জিজ্ঞেস করলেন না আমি কে। আপনি এই বাসার মেয়ে? মেয়েটা ভেতরে চলে গেল। রাত তখন 12টার মতো বাজে। চারদিক এখন বেশ নীরব, গা ছমছমে ভাব। শুভর চোখে ঘুম নেই। হঠাৎ কে যেন একটা ঢিল মারল। শুভ দেখলো কাগজ দিয়ে ঢিল দিয়েছে। কে দিয়েছে কিছুই বুঝতে পারলো না। কাগজটা খুলে একটা ছোট্ট পাথর পেল, আর কাগজে কিছু লেখা। আমি কেয়া, আর কিছু জানার আপনার দরকার নেই। আমি আপনার থেকে ভালোই ছোট। এখন আমার ঘুম আসছে না। আপনি কাগজের উত্তরটা দিয়ে উপরে ঢিল দেন। আর হ্যাঁ, উপরে তাকিয়ে দেখেন, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। কেয়া কাগজে কথাগুলো লিখছে। শুভ উপরে তাকিয়ে কেয়াকে দেখতে পেল, আর ইশারায় বুঝিয়ে দিল তার কাছে কাগজ কলম নেই। কেয়া রুম থেকে একটা খাতা আর কলম নিচে দিল। শুভ লিখল, কথা গুছিয়ে লিখতে পারেন না কেন? আর এত রাতে জেগে আছেন কেন? ঘুমিয়ে যান। শুভ এটা লিখে উপরে ছুড়ল। জানি না, আপনি ঘুমাচ্ছেন না কেন? এমনি ঘুম আসছে না। আমারও এমনি ঘুম আসছে না। শুভ কিছু লিখল না। কেয়া লিখে দিল, এই কিছু বলছেন না কেন? কি বলবো, আপনি ঘুমান, আমি এইখান থেকে যাই। এই না না, শুনেন, আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দিব। আপনি ব্যবস্থা করে দিবেন? কি কাজ? সেটা না হয় কাল বলবো। একটা কথা বলি, আপনি কাউকে ভালোবাসেন?
হাসছেন কেন? আমাকে দেখে মনে হয় আমি কাউকে ভালোবাসি বা কেউ আমাকে পছন্দ করে? শোনেন, আপনাকে কিন্তু ভালোই লাগে, খারাপ না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যান, আমিও ঘুমাবো। আর ঢিল টুল দিয়েন না, কেমন? গুড নাইট। কেয়া লেখাটা পড়ে খুব রেগে ভেতরে চলে গেল। শুভ গাছের নিচে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা কেয়া তার বাবা মা বসে সকালের খাবার খাচ্ছে। তখন কেয়া বলল, বাবা, বল। তুমি তো একটা ছেলে খুঁজছিলে কাজের জন্য। এখনো খোঁজার উপরে আছি। আমি যে 1 বছরের জন্য বাইরে যাব, তোদের দেখাশোনা করার জন্য কাউকে লাগবে। একটা ছেলে আছে। কোথায়? কে সে? উঠো, দেখাচ্ছি। কোথায় যাব? বাইরে যেতে হবে। আরে খাওয়াটা শেষ করে নেই। না না, ছেলেটা চলে যেতে পারে, তুমি উঠো। এই গেলে যাবে, আগে খাবার শেষ কর। মা, তুমি থামো, এমনিতে ছেলে পাওয়া যায় না, একটা তাও পাওয়া গেছে। বাবা, চলো চলো। চল। ছেলেটা কোথায়? ওই যে সামনের গাছটার নিচে শুয়ে আছে। আরে এমন ছেলে তো না, একটু পড়াশুনো জানে এমন ছেলে খুঁজছিলাম। আরে ওকে আগে উঠাও, তারপর জিজ্ঞাসা করো সবকিছু। আগে একা একা সব আইডিয়া করে বলছো। দাঁড়া, ডাকছি। এই ছেলে, এই শুভ ঘুমাচ্ছে। এই ছেলে ওঠো। কে? এখানে কি? শুভ তাকিয়ে দেখে কেয়া আর তার সাথে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। জি আঙ্কেল, এখানে শুয়ে আছি। তো এখানে কেন? বাড়িঘর নেই? জি না আঙ্কেল। ও, কোনো কাজ করো? না। কেয়া শুধু মিটিমিটি হাসছে। শুভ একবার কেয়ার দিকে তাকায় আর একবার তার বাবার দিকে। লেখাপড়া জানো? জি আঙ্কেল। কতদূর পর্যন্ত করেছো? মাস্টার্স। কি? তো এখন এখানে এইভাবে কেন? কাজ করতে পারো না? সে অনেক কাহিনী আঙ্কেল, তবে কাজ খুঁজতেছি। ও, তোমার তো এখন কোনো কাজ নেই, তাই না? না আঙ্কেল। তাহলে একটা কথা বলি, রাগ করো না। আমি 1 বছরের জন্য বাইরে যাচ্ছি। এই যে আমার মেয়ে কেয়া আর ওর মা, দুজনই শুধু এই বাসায় থাকে। তো এদের দেখাশোনার জন্য একটা লোক খুঁজছিলাম। তুমি কাজ করতে পারবে? জি, কিন্তু আমি এমনি এমনি রাখছি না, বেতনও দেব। আর তুমি কাজও করতে পারবে, আর চাকরিও খুঁজতে পারবে। আঙ্কেল, আমি কাজ করব। তাহলে ভেতরে আসো। আমার একটু বাইরে কাজ আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কেয়া আর তার বাবা কথা বলছে। ছেলেটা ভালো হবে তো? বাবা শোনো, তাহলে ছেলেটাকে আমি কাল সন্ধ্যা থেকে চিনি। কিভাবে? কাল প্রাইভেট থেকে বাসায় ফিরছিলাম, তখন ছেলেটা ওই গাছের নিচেই বসেছিল। ছেলেটাকে নতুন নতুন লাগলো, তাই একটু মজা নেওয়ার জন্য আমার ফ্রেন্ডরা মিলে ছিনতাইকারী সাজি। কেয়া পুরো ঘটনাটা বলল। তাহলে মানুষ চিনতে ভুল করিসনি। তোমার মেয়ে বলে কথা। চল এখন। শুভ বাইরে থেকে এসে বাসার মধ্যে ঢুকলো। প্রথমে দেখা হলো কেয়ার মায়ের সাথে। এই ছেলে, কে তুমি? এখানে কি? জি আন্টি, আমি ইস্যু। ও আমাদের বাসায় কাজ করবে, একটু আগে ওর সাথে কথা হয়েছে। চেনো না, জানো না, এমনি একজনকে ধরে নিয়ে আসছো? কেয়ার মা কথা বলে চলে গেল। কেয়ার বাবা শুভর কাছে এগিয়ে এসে বলল, কিছু মনে করো না, স্যামনি। ও হ্যাঁ, আসো, তোমার রুম দেখিয়ে দিচ্ছি। জি আঙ্কেল, চলে। শুভকে রুম দেখিয়ে দিয়ে কেয়ার বাবা তার কাজে গেল। কেয়া তার কলেজে আগেই চলে গেছে। এখন শুভ তার রুমে বসে তার কাপড়গুলো গুছাচ্ছে। সব ঠিকঠাক করেছে। রুমটা সেই লেভেলে সুন্দর। চারিদিক তাকিয়ে দেখছিল হঠাৎ। এই ছেলে, এই বাইরে আসো একটু। জি আন্টি, আসছে। শুভ বাইরে এসে বলল, হ্যাঁ আন্টি, বলে। এই যে এই লিস্টটা নাও, আর এই ব্যাগটা আর টাকাটা যাও বাজার করে নিয়ে আসো। আচ্ছা আন্টি, একটা কথা। কি? বাজারটা কোন দিকে? সেটা কি আমি জানি নাকি? আন্টি, আসলে আমি এখানে নতুন, কিছুই চিনি না। আমাদের বাসার সামনে যে রাস্তা আছে সেখান থেকে উত্তর দিক। 5 টাকা ভাড়া নিবে বাজারে যেতে। ঠিক আছে আন্টি। শুভ গেল বাজার করতে। বাজার করে এনে কেয়ার মায়ের হাতে দিল। আন্টি দেখে সব ঠিক আছে নাকি? আচ্ছা, দেখছি। কেয়ার মা সব মিলিয়ে নিল। ঠিক আছে সব। আন্টি আপনি বসেন, আমি আবার সব গুছিয়ে দিচ্ছি। আর এই যে কয়েক টাকা বেঁচে গেছে। কেয়ার মা টাকাটা হাতে নিল আর শুভ বলা শুরু করলো, জানেন আন্টি, বাজারে তেমন ভালো মাছ পেলাম না। একটু সকাল সকাল গেলে ভালো মাছ পাওয়া যেত। কাল সকাল সকাল পাঠিয়ে দিবেন। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? এখন কেউ নেই, কয়েক মাস আগে মা চলে গেছে। এখন এই যে আমি আপনাদের এইখানে। ও ঠিক আছে। কেয়ার মা চলে গেল। শুভ তার রুমে চলে আসলে
শুভ রুমে একটা জিনিস দেখে সে ভয় পাচ্ছে। তার রুমের বিছানাটা খুবই সুন্দর। এত ভালো সুন্দর নরম বিছানা সে আগে কখনো দেখেনি। তাই বিছানায় বসারও সাহস পাচ্ছে না। এই ভয়েরও একটা কারণ আছে। শুভ যখন তার মামার বাসায় থাকতো তখন শুভ মামার রুমে গেলে মামি বিছানায় বসতে দিত না। একদিন ভুলে বসে পড়ে। শুভর খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ টিকে থাকে না। মামি এসে অনেক বকাঝকা করে। তারপর থেকে আর নরম বিছানায় ঘুমায়নি সে। সেই শক্ত বিছানা না হয় মাটি। শুভ বারবার বিছানার দিকে তাকাচ্ছে আর ভাবছে, এই বিছানায় ঘুমাবো আমি? মনে হয় আমাকে মানাবে না যদি কেউ কিছু বলে। না, আমি নিচেই আছি, নিচেই ভালো। দুপুরের পর শুভ নিচেই ঘুমায়। বিকেলে ঘটল এক ঘটনা। কেয়া তার কি যেন দরকারে শুভ রুমে চলে আসে। এই শুভ, শুভ! কেয়া দেখে শুভ নিচে শুয়ে আছে। কেয়া গিয়ে শুভকে ডাকে। এই শুভ! কে কে? ওই আমি। ও আপনি? হ্যাঁ বলেন, কি করতে হবে? সেটা পরে বলছি। নিচে শুয়ে আছেন কেন? ও, ওটা আমার অভ্যাস। তাই বলে বিছানা ছেড়ে নিচে শুয়ে আছো? আসলে আমার ভয় করে। কিসের ভয়? এত সুন্দর বিছানা যদি অগোছালো হয়ে যায়। আপনি গুছিয়ে নিবেন। হাই কপাল, কখনো বিছানায় ঘুমাননি? ওহ সরি। আচ্ছা শোনেন, একটু রেডি হয়ে নিন, আমার সাথে প্রাইভেট যেতে হবে। ও চলে। শুভ আর কেয়া হাঁটতে হাঁটতে প্রাইভেট যাচ্ছে। আচ্ছা, আমি এখানে কি করব? এমনি আমাকে পাহারা দিবেন। কেউ কিছু বলে আপনাকে? না। তাহলে? বলতেই পারে। আপনি তখন ডিসুম ডিসুম দিবেন। হ্যাঁ সরি, মজা করলাম। হঠাৎ তাদের সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। হ্যালো বাবু। এখানে কে বাবু? তুমি? আমাকে তোর বাবু মনে হয়। এ বাবু সে বাবু নয় গো। তাহলে? এটা ভালোবাসার বাবু। ওহ, এই ছেলেটা কে? আমার বিয়ে। শুভ তো শুনে টাসকি। কি? এই কদু তোমার বিয়ে? হাসছিস কেন রে? এমনি হাসি পেল। আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে তোমাকে বেশ মানাবে। আই লাভ ইউ। আমি যার পাশে দাঁড়িয়ে আছি তাকে আমার সাথে বেশি মানাবে। ও তো একটু কাদু। কি বললি? কদু। দাঁড়া। কেয়া কোথা থেকে একটা শুকনো বাঁশ ভেঙে আনলো আর ছেলেটাকে সেরকম মাই শুরু করলো। ছেলেটা তো সেই দৌড়। কেয়া ওর পেছন পেছন দৌড়। কিছু দূর গিয়ে থামলো। ছেলেটাকে ধরতে পারলো না। শালার বেটা শালা, আমার সামনে ওরে কদু বলিস, আবার আমাকে প্রপোজ করিস? শালা, পায়ে একবার তোকে মজা বুঝাবো। শুভ বড় বড় চোখ করে তাকিয়ে দেখছিল। কেয়া এবার শুভর দিকে তাকিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আয় এখানে। শুভ কাছে গেল আর কেয়ার সাথে হাঁটতে লাগলো। সরি, একটু বেশি রেগে গিয়েছিলাম। আসলে এইসব ফালতু কথা আমার ভালো লাগে না, আর তার উপর আপনাকে অপমান করছে, তাই এমন করলাম। ও, আজ প্রাইভেটে যাব না। তাহলে বাসায় চলেন। না, বাসায়ও যাব না। কই যাবেন তাহলে? আমি হাঁটি, পাশে হাঁটতে থাকেন, সময় হলে বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর কেয়া হঠাৎ শুভর দিকে ঘুরে দাঁড়ায়। দাঁড়ান। জি বলুন। আমি এত রেগে যাওয়ার কারণ শুনবেন না? জি বলেন। আমার একটা বিয়ে ছিল আর ও আমাকে ধোঁকা দিয়েছে, তাই এইসব কথা আমার শুনতে মন চায় না। ও, আপনার জিএফ নেই? জিএফ? না, জিএফ নেই। ও, আপনার তো আবার প্রেম করার সময় নেই। না, সময় আছে, কিন্তু কি? সেরকম গাধি আমি খুঁজে পাই না যে আমাকে পছন্দ করবে। তাই? কিছু খাবেন? না, কিছু খাবো না। কি অদ্ভুত মালটাকে নিয়ে হাঁটতে এলাম। পুরো রোবট একটা, এক কথায় উত্তর দেয়। এখন বাসায় চলে। বললাম না, সময় হলে যাব, হাঁটতে থাকেন। আচ্ছা। কাউকে ভালোবাসেন না কখনো? সেই রকম অনুভূতি নেই। কেন? জানি না। কাউকে পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে তো, অনেক মেয়েকে পছন্দ হয়েছে। এই, তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে মেয়ে দেখেন? ওই একটু একটু। একটু একটু শয়তানও আছেন। খারাপ বলেনি। আচ্ছা, আমাকে কি পছন্দ হয় আপনার? আপনি দেখতে তো অনেক সুন্দর। আমাকে ভালো লাগে নাকি তাই বলেন? ভালো লাগে। আই লাভ ইউ। মানে আমি আই লাভ ইউ। আমি না, আই লাভ ইউ। শুভ ভয়ে চুপ হয়ে গেল।
এখন কেমন লাগছে দেখতে? আরে সত্যি না তো, এমনি মজা করার জন্য বললাম ভালোবাসি। ও তাই? হুম। আর আমি প্রথম তুতলাচ্ছেন কেন? কেন জানি কথা বের হচ্ছে না। বুঝছি, এখন চুপ থাকেন, বাসায় চলেন। চলেন। কেয়া আর শুভ বাসায় চলে আসে। রাতে কারোর সাথে শুভর কথা হয় না। শুভ শুধু তার খাবার নিয়ে এসে তার রুমে খেয়ে নেয়। এভাবেই চলছিল শুভর দিন। কেয়া তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যায়। শুভ এখন বাসার সব কাজ করে, কারণ কেয়ার বাবা চলে গেছে। এখন শুভ চাকরির জন্য 2-1 জায়গায় ইন্টারভিউ দেয়। 2 মাস যাওয়ার পর হঠাৎ একদিন সকালে শুভ, শুভ, শুভ একভাবে ডাকতে থাকে কেয়া। শুভর সারশব্দ নেই, সে ঘুমোচ্ছে। কেয়া হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে জোরে ডাক দিয়ে, এই শুভ। হ্যাঁ। শুভ লাফ দিয়ে উঠে। কেয়া শুভর খুব কাছে ছিল। শুভ উঠতে যাবে এমন সময় শুভ ঠোঁটের সাথে কেয়ার গালে ছোঁয়া পায়। কেয়া মিষ্টি করে হাসে। এই 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 কখন থেকে ডাকছি, হ্যাঁ? শুনেন না কেন? বুঝতে পারিনি। তা পারবেন কেন? রাতভর কি করেন? কই কিছু না তো। কি করেন আমি জানি। আমি আবার রাতে কি করলাম? মনে মনে বলল শুভ। যে জন্য ডাকছিলাম, আমার চাচাতো বোন আসছে ঢাকা থেকে। পাশের রুমটা একটু পরিষ্কার করতে হবে। আমাকে সাহায্য করতে পারবেন? আপনি কি যে বলেন না, আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু বলবেন আমাকে কি করতে হবে, আমি সব করে দিব। কেন? আরে আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। কথাটা শুনে কেয়ার মাথায় রক্ত উঠে গেল। শুভর কলার ধরে বলল, আমি মালিক, সেজন্য কাজ করিস? ভালোবেসে তুই আমাদের জন্য কিছু করিস না, তাই না? না না, করি তো। আর এটা বললাম কারণ আপনি কেন কাজ করবেন আমি থাকতে? আমি তোকে কিন্তু কাজের লোক ভাবি না, তাইলে? একটা বেস্ট ফ্রেন্ড ভাবি। সত্যি? চলেন এখন। ও আসার আগে রুমটা ঠিক করতে হবে। হ্যাঁ চলেন। তারপর দুজনে গিয়ে রুমটা ভালোভাবে ঠিকঠাক করে। রুমের ভেতর অনেক ধুলো ময়লা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে। কাজ শেষ হয়নি তখনও তারা রুমের ভেতরে। হঠাৎ কেয়ার হাঁচি শুরু হয়। কেয়ার অবস্থা দেখে শুভ একটু হাসে। হাসিটা আবার কেয়া দেখতে পায়। তারপর শুভর অবস্থা খারাপ। এই এদিকে আসেন। জি বলেন। কাছে আসার পর কেয়া শুভকে জড়িয়ে ধরে আর তার নাকের পানিগুলো শুভর শার্টে মুছতে থাকে। এ কি করছেন আপনি? চুপ, কথা বলবি না। আমার এই অবস্থা দেখে হাসি পাই তো, তাই না? আজ পুরো নাকের পানি তোর শার্টে মুছবো আমি। আচ্ছা তা মুছবেন, আমাকে তো ছাড়েন। কেন, ভালো লাগছে না? এটা আন্টি দেখে ফেললে খারাপ ভাববে। ভাববে? তুই হাসবি কেন তাই বল। আচ্ছা আর হাসবো না, সরি। এখন মাফ নিয়ে কাজ হবে না। তাহলে এভাবে থাকতে হবে? না, একটা শর্ত আছে। বলেন। 5টা কিস করবেন। না। তাহলে এভাবে থাকেন। এটা বলে আরো জোরে জড়িয়ে ধরে। শুভ আর কিছু বলে না। কিছুক্ষণ পর কেয়া শুভকে ছেড়ে দিয়ে শুভর নাক ধরে বলে, খুব লাজুক তুমি, তাই না? কেয়া রুম থেকে চলে যায়। শুভ একভাবে দাঁড়িয়ে কি যেন ভাবছিল। ভাবা শেষ করে কাজে মন দিল। তখন আর কেয়া রুমে আসলো না। শুভ কাজ শেষে তার রুমে চলে গেল আর তার সাথে কি ঘটেছে সেটা ভাবতে লাগলো। দুপুর পর। এই যে বাহিরে চলেন, ও আসছে। কে? এত ঘুমালে তো সব ভুলে যাবেন। আমার বোন আসতেছে, উঠে বাসার গেটের সামনে যেতে হবে। ও উঠছি, এখন চলে। কেয়া আর শুভ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এদিকে কেয়া শুভর সাথে দুষ্টুমি শুরু করেছে। শুভর চোখে যখন কেয়ার চোখ পড়ে তখনই কেয়া শুভকে চোখ মারে। তখন শুভ আমতা আমতা করে এদিক ওদিক তাকায়। এটা দেখে কেয়া খুব মজা পায়। হঠাৎ একটা অটো এসে থামে তাদের গেটের সামনে। ওই তো এসে গেছে। কেয়া তার বোনকে জড়িয়ে ধরে নিয়ে আসে। শুভর কাছে এসে চোখ মেরে বলে, যান ব্যাগটা নিয়ে আসেন। আচ্ছা। হঠাৎ কেয়া থামে, কারণ তার বোনও থেমে গেছে। কিরে থামলি কেন? এই তো আমার শুভ। মানে বলার আগেই শুভকে ধরে ফেলে কেয়ার বোন। তুমি এখানে, তাই না? আমি তোমাকে কত জায়গায় খুঁজছি, তুমি জানো? তোমার ফোন অফ কেন? তুমি এখানে কি করছো? এখানে কিভাবে আসলে? একভাবে প্রশ্ন করেই যাচ্ছে কেয়ার বোন ইরা। ইরা জানতো না যে শুভকে তার চাচার বাসায় পেয়ে যাবে। কেয়া ধীরে ধীরে এগিয়ে আসে ওদের দিকে, এসে দাঁড়িয়ে থাকে। এই কথা বলছো না কেন? তুমি অনেক রাগ করেছো, তাই না? অনেক কষ্ট দিয়েছি তোমাকে আমি। আমাকে কষ্ট দিও না, তাও কথা বলো। চুপ করে থেকো না। আপনি এখানে কেন? এটা আমার চাচার বাসা, তোমাকে খুঁজতেই এখানে আসছি। আমাকে খুঁজতে? ওহ আপু, তার মানে
এই তোমার মজনু, যার প্রেমে তুমি গোলে মোম হয়ে গেছো? হুম, আহারে আমার বোনটা। কে কার মজনু? তুমি আমার মজনু। পাগল হয়েছেন মনে হয়। এই পরে কথা বলা যাবে, এখন ভিতরে চলো সবাই। ধুর, আবার দেখা হয়ে গেল। শুভ মনে মনে বলল। বাসার ভিতরে যাওয়ার পর কেয়ার রুমে ইরা আর কেয়া কথা বলছে। ওই একটা কথা বলো তো, ও এখানে আসলো কিভাবে? আরে আপু শোনো, তোমার মজনুটাকে না একদিন দেখি আমাদের বাসার সামনে একটা গাছের নিচে বসে আছে। তারপর কেয়া পুরো ঘটনাটা বলল। আচ্ছা শোন, একটা help করবি? কি হেল্প? ওর সাথে অন্যায় করে ফেলেছি, মাপ চাইবো, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। শোনো আপু, তুমি তো এখন ওকে ভালোবাসো তাই না? অনেক। তাহলে ওর সামনে যাও, ওকে দেখলে আপনা আপনি তুমি মোমের মতো নরম হয়ে যাবে। তোমার গলা দিয়ে মিষ্টি সুরের কণ্ঠ বের হবে, তখন এমনিতেই তোমার মজনু পাগল হয়ে যাবে তোমার জন্য। তোমার ক্ষমা চাইতে হবে না। আমি তোর কাছে একটা পরামর্শ চাইছি, ফান করছি না। ওকে রাগ করো না বলছি, তুমি আগে ওর সামনে যাও। এখন? এখন যাও। তারপর একাই সব ঘটবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। সত্যি? সত্যি যাও। কোথায় থাকে ও? তুমি তো জানো না। আচ্ছা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কেয়া রিমিকে শুভ রুম দেখিয়ে দিয়ে কেয়া চলে আসলো। ইরা রুমে ঢুকে দেখে শুভ ফ্লোরে বসে কি যেন পড়ছে। এই যে শুনছেন? ইরা দরজার কাছে থেকে ডাক দিল। শুভ তাকিয়ে দেখলো ইরা আসছে। হ্যাঁ ম্যাডাম, বলে কিছু লাগবে? কোথাও যেতে হবে? না লাগবে না, আপনার পাশে একটু বসবো, কথা আছে। ম্যাডাম বিছানায় বসেন, আমি দাঁড়িয়ে থাকি। না, আপনিও বসেন। না, এখানে ঠিক আছে। কি যেন বলতে চাইলেন, বলেন। আমি অনেক বড় ভুল করেছি। কোথায়? পরীক্ষার খাতায়? তাহলে নাম্বার কম পাবেন। তাহলে নিশ্চয়ই কারোর সাথে ঝামেলা পাকাইছেন। না। তাহলে? তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। কই, কখন করলেন? ওই যে আমাদের গ্রাম। ওইটা এখনো আপনার মনে আছে? আমি তো ভুলে গেছি। না, আপনি ভুলে যাননি, আর আমাকে ক্ষমা করেন, সত্যি অনেক বড় ভুল করেছি। দেখেন, সত্যি আমি ভুলে গেছি। কিভাবে? একদিন না খেয়েছিলাম, সেই যে ভুলেছি আর মনে নেই। আজই মনে পড়লো আপনি বলার পর। ও, আর কিছু বলবেন? বলেন। আই লাভ ইউ। ম্যাডাম, ফান পরে করেন, এখন আমার কিছু কাজ আছে। সত্যি বলছি। আরে না, কি বলেন এসব? দেখো, আমি সিরিয়াসলি বলছি। তো আমাকে কি করতে হবে? আমাকে ভালোবাসতে হবে। আপনার মাথা মনে হয় খারাপ হয়েছে। এত সুন্দর চেহারা আপনার, এত টাকা পয়সা, ভালো ফ্যামিলির মেয়ে, আর আমি তো আপনার বাসার চাকর হওয়ার যোগ্য, আর আপনি বলছেন ভালোবাসতে? ইরা কান্না করছে। আরে কান্না করছেন কেন? বাবা বলেছে আপনার সাথে আমার যেন বিয়ে হয়, আর আপনি মানা করছেন। আচ্ছা, আপনার বাবার কাছে ফোন দেন, আমি কথা বলবো। বাবা নেই। কোথায় গেছে? নেই মানে বলছেন না? উনি উপরে চলে গেছে। কবে? মাসখানেক হলো। শোনেন, বাবার কথা আমি ফেলতে পারবো না। কিন্তু আমি তো আপনার যোগ্য না। সেই কখন থেকে ভালোভাবে কথা বলছি, তোর কানে চাই না তাই না? কথা বলতে বলতে ইরা শুভর কাছে চলে এলো। খুব কাছে এসে বলল, তোর জীবনের অর্ধেক তো আমাকে দিয়ে দিয়েছিস, আর বলছিস তুই আমার যোগ্য না? শোন, আমি তোর যোগ্য না। কি বলেন এগুলো? আমি আবার কই অর্ধেক জীবন দিলাম? শোন, বাবা আমাকে সব বলেছে। হাই আল্লাহ! কি হলো? কিছু না। এখন বল, বিয়ে কবে করবি? দেখেন, ঠান্ডা মাথায় ভাবেন, আমার সাথে আপনি সুখী হতে পারবেন না। আমার কোনো ভবিষ্যৎ তেমন উজ্জ্বল না। আমার কিচ্ছু লাগবে না, শুধু তোর ভালোবাসাটা দিবি। আমি পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? কেয়াকে ভালোবাসি। কথাটি শুনে ইরা থমকে যায়, কথা বলতে পারে না, চোখে পানি চলে আসে আর বলে, সত্যি? আমি কেয়াকে ভালোবাসি, আর কেয়াও আমাকে ভালোবাসে। ও সরি বাবা, শুনছো? তোমার কথা রাখতে পারলাম না, মাফ করে দিও আমাকে। কথাটা বলে ইরা রুম থেকে দৌড়ে বেরিয়ে সোজা কেয়ার রুমে গিয়ে কান্না করতে লাগলো। আপু, কান্না করছো কেন? এই আপু, তুই ওকে খুব ভালোবাসিস তাই না? কাকে? কাকে আবার? শুভকে। তোমাকে এ কথা কে বলেছে? তোর মজনু বলেছে। আমার মজনু মানে? শুভ বলেছে তুই নাকি ওকে খুব লাভ করিস, ও নাকি তোকে খুব লাভ করে। ও, এই কথা বলেছে? হ্যাঁ। আয় আল্লাহ, ওয়েট, তুমি থাকো, আমি আসছি। কিয়া গেল শুভ রুমে।
ওই এদিকে আয়। কিছু বলবে? আমি নাকি তোকে ভালোবাসি, তুই নাকি আমাকে খুব ভালোবাসিস। এই কথা কে বলছে? শুনলাম। আপুকে মিথ্যে বলছিস? এখন যা, আপুর চোখের পানি মুছে দিবি। কিভাবে মুছবি আমি জানি না। আচ্ছা পরে। এখন যাবি তুই? আচ্ছা যাচ্ছি। কোথায় বলি? আমার রুমে। আর হ্যাঁ, আমি যেন ওর চোখের পানি না দেখি। যদি দেখি তাহলে আমাকে তো চিনিস, পুরো 440 ভোল্টের শক দিব। সরি ভুল হয়ে গেছে। যাচ্ছি ওর চোখে পানি আটকাতে। কিছু বিপদে পড়লাম রে। দূর। শুভ কেয়ার রুমে ঢুকেই বলতে শুরু করলো। কি শুরু করছেন? কি কান্না করছেন কেন? তাতে আমার কি? আমার কিছু না। কেয়ার কথা মনে পড়লো শুভর। মানে অনেক কিছু। এমন কান্না করে লাভ আছে? তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? আপনি যেটা বললেন সেটাই ঠিক। কি? বাসি বাসি। এরা দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরলো। এভাবে আজ? শুভর কথা থামিয়ে দিল আর ইরা বলল, জানো আমি অনেক কান্না করেছি তোমার জন্য, অনেক মিস করেছি তোমাকে। একটু ছেড়ে কথা বললে ভালো হয়। না, এভাবেই কথা বলবো। মানে আমার অসুবিধা হচ্ছে। আমার হচ্ছে না। তাও ছাড়ে। আমি কিন্তু কান্না করব। না ঠিক আছে, এভাবে থাকেন। লক্ষ্মী ছেলে। এখন শোনো, আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি আমাকে ভালোবাসলে তোমাকে কখনো বকা দিব না। শুভ কথাগুলো মন দিয়ে না শুনে কোনো রকমে হুম হুম করে যাচ্ছে। কি করছো? হ্যাঁ, আমার কথা শোনো না কেন? শুনতেছি তো। আচ্ছা, রাতে খাওয়ার পর বল। না, আমি সন্ধ্যায় ঘুমিয়ে যাই। তার রাতে কথা শুনবেন না? না। এই কিয়া, দরজাটা লাগিয়ে দে তো, ওকে একটু সাইজ করে নেই। আপু দিচ্ছি। কিয়া বাইরে থেকে বলল, এই না দরজা আটকাতে হবে না, আজ আমি জেগে থাকবো। এই তো গুড বয়। আর শোনো, এই বাসায় আর একটা কাজও তোমাকে করতে হবে না। অনেক কষ্ট করেছো, অনেক দুঃখ পেয়েছো, আর কষ্ট পেতে হবে না। যত দুঃখ হবে আমার হবে, যত কষ্ট আমার হবে তোমাকে কষ্ট পেতে দিব না আমি। এবার ইরার কথা শুনে শুভ ইরার চোখের দিকে তাকালো আর ভাবলো ইরার চোখ সত্যি কথাই বলছে। আচ্ছা আমি চাই এখন। জান, তবে হ্যাঁ একটা কথা শোনো, আমি কিন্তু তোমাকে নিয়েই ফিরবো। আর আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি সেটা কেয়ার কাছ থেকে শুনে নিও। শুভ মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। শুভ রুমের বাইরে এসে দেখে কিয়া দাঁড়িয়ে আছে। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপনার রুমে চলেন, সেখানে বলছি। ওকে চলে। রুমে আসার পর হ্যাঁ বলেন, কি বলবেন? যা বলবো খুব মন দিয়ে শুনবেন। আর আমি আপনার ছোট হতে পারি, তবে আপনার মতো গাধা না। কি করেছি আমি যে আমাকে গাধা বললেন? আমি একটা কথা বললেই বুঝতে পারবেন কি জন্য গাধা বলছি। বলেন এখন। আপু একদিন আমাকে ফোন দিয়ে বলল তার বিয়ে, সে বিয়েটা করতে চায় না, তাই আমি তাকে পালানোর বুদ্ধি দেই। আপু তো আপনাকে নিয়েই পালিয়েছিল, তাই না? তারপর আপুর সাথে আপনার বিয়ে ঠিক হয়। আপু মানা করে, আপু আপনাকে অনেক অপমানও করে। তারপর আপুর বাবা আপুকে আপনার ওই কিডনি দেওয়ার কথা বলে, আর তখন থেকেই আপুর মাথায় আপনি একদম সেটে গেছেন। আর তারপর থেকে আপু নিজেকেই যে কত শাস্তি দিছে যা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা রাতে ফোন দিয়ে কান্না করে আর আপনার কথা বলতো। এখন আমি তো জানতাম না গাদাটা আপনি। যদি জানতাম কি করতাম জানেন? কি করতেন? প্যাকেট করে নিয়ে আপুর কাছে নিয়ে যেতাম। ও শোনেন, আপনার সেই দিন এখানে চলে আসতে কে বলেছে? একদিন পর আসার চিন্তা করলেও তো আপু আপনাকে পেয়ে যেত। কিন্তু সে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি অভিনয়? আমি বললাম না অনেক ভালোবাসে। বিয়েটা করেন, বুঝতে পারবেন। আচ্ছা দেখি। কোনো দেখা দেখি নাই। আর হ্যাঁ একটা কথা। কি বলেন? আপনাকে আমার অনেক ভালো লাগে। লাভ ইউ। কি? যদি আপু আপনাকে ভালো না বাসতো তাহলে তো কোনোই কথা ছিল না। আচ্ছা এখন ব্যাগ গোছানো শুরু করে দেন, আমি আসি। বাবা, কি এমন আছে আমার মাঝে? একবার এ ভালোবাসে আবার ও ভালোবাসে।
মনে হয় দয়াটা করে। হঠাৎ কেয়া দরজায় দাঁড়িয়ে বলল, কি গো দুলা ভাই, কি ভাবছেন? ভেবা চেকা খাবেন না, আমি আপনার শালিকা, তাই একটু মজা করলাম। কি বাজি মেয়েরা বাবা। সেদিন রাতে ইরা শুভর রুমে যায়। স্যার আসতে পারি? শুভ তাকিয়ে দেখে ইরা দরজায় দাঁড়িয়ে। আসেন ম্যাডাম। কি করছেন? ব্যাগ গুছাচ্ছি। কেন? কেন আবার? কাল আপনার সাথে যেতে হবে তো। কেন যাবে? তুমি তো আমাকে ভালোবাসো না। কথাটা শুনে শুভ ব্যাগ থেকে কাপড় নামাতে শুরু করলো। কি হলো, নামাচ্ছ কেন? আপনি তো বললেন আমি আপনাকে ভালোবাসি না, তাই নামছি। ওই ওই গাধা, আমি মজা করছি। ওকে, তাহলে আবার তুলছি। মজাটাও বোঝো না, তাই না? বুঝি তো। তাহলে এমন করলে কেন? আমিও তো মজা করলাম। তোমার সাথে কথাই পারা যাবে না। আপনার সাথে কথাই পারা যাবে না। আচ্ছা শোনো, তুমি আমাকে ভালোবাসো? না। কি? কেন? আমি তো আপনাকে নিয়ে ভাবার সুযোগ পাইনি। ভালো যখন বাসো না, তাহলে আমার কথা মতো ব্যাগ গুছাচ্ছ কেন? শুনলাম আপনি নাকি আমার জন্য প্রতিদিন কান্না করেন। হুম। যাতে আর কান্না না করেন সেজন্যই আপনার সাথে যাচ্ছি। ও হুম। আচ্ছা, আমাকে তুমি কি ভালোবাসবে না? আমার ভয় করে। কেন? আমি তো গরিব আর খুব একা একটা মানুষ। আমি যদি আপনাকে ভালোবাসি, পরে যদি আপনি আমাকে ছ্যাঁকা টাকা দিয়ে চলে যান, তখন আমার কি হবে? এদিকে তাকাও। আমার দিকে তাকাও। শুভ ইরার দিকে তাকালে শুভর কপালে একটা কিস করলো ইরা। আমি কখনো তোমার সাথে উঁচু গলায় কথা বলবো না। তুমি যা যা বলবা আমি তাই করব, আর তোমাকে ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। এদিকে শুভ আমতা শুরু করে দিছে। ঠিক আছে। তুতলাচ্ছ কেন? এমনি। ইরা একটু মুচকি হাসলো। আচ্ছা, আপনি ব্যাগ গুছিয়েছেন? আমার গোছানো আছে। আচ্ছা, ভালো একটা কথা মনে পড়ছে। কি? কিয়ার বাবা বলছিল উনি না আসা পর্যন্ত এখানে থাকতে, কিয়াদের দেখাশোনা করতে। এখন কি করা যায় বল তো? কেয়ার সাথে আমার কথা হইছে, ও ম্যানেজ করে নিবে। কিন্তু কেয়ার জন্য এখানে থাকবে নাকি? না, কি যে বলেন আপনি। ঠিকই বলছি। ওকে, তাহলে আমি কিয়াকে কেয়ার করি, আপনি চলে যান। কি বললি কুত্তা? এই আস্তে। আপনি মাত্র বললেন উঁচু গলায় কথা বলবেন না, কিন্তু আপনি তো এখনই শুরু করে দিয়েছেন। শোন, দ্বিতীয় কোনো মেয়ের নাম তোর মুখ থেকে শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এখন আমাকে প্রপোজ করতে পারবি? না, আমার ইয়ে করে। ইয়ে করে মানে? লজ্জা করে। কেন? কোনোদিন কাউকে করিসনি? না। ও, ভালোই হয়েছে। এখন প্রপোজ কর। না। কুত্তা, তুই এখন প্রপোজ করবি? আর আমি তোর জিএফ না, আমি তোর বেস্ট ফ্রেন্ড প্লাস বউ। লজ্জার কিচ্ছু নেই। আসলে কিভাবে প্রপোজ করব সেটাই জানি না। সত্যি? হাই আল্লাহ, কি বলছেন আপনি? সত্যি বললাম তো। আচ্ছা, কিভাবে প্রপোজ করতে হয় আমি শিখিয়ে দিব। বিয়েটা হোক তারপর, ওকে? আচ্ছা ওকে, এবার যান ঘুমান। ইরা দরজার কাছে যায়। বাইরে না গিয়ে সে দরজাটা আটকে দেয়। কি হলো, গেলেন না যে? আপনি তো বললেন ঘুমাতে। হ্যাঁ, তো যান ঘুমান। আমি তোমার কাছে ঘুমাবো। এই না। কেন? কোনো সমস্যা? সমস্যা, অনেক সমস্যা। আন্টি দেখলে খারাপ ভাববে। আমি তোমার বউ, উনি জানেন সেটা, তাই ভাববে না। না, এখন ভাববে। বিয়ে হয়নি যে সেজন্য। শোনো, এত কথা আমি বলতে চাই। অনেক কথা আছে তোমার সাথে। আমি শুধু সারা রাত কথা বলবো আর তোমার বুকে মুখ লুকিয়ে কান্না করবো। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আরে না, কই, কি করলেন? হ্যাঁ করেছি। আমার অনেক কথা বলার আছে, তুমি অনেক কথা বলবো, জন্যই আজ তোমার এখানে থাকতে চাইছি। আমার কথা শুনবা না? শুভ কিছু বলছে না। কি হলো, শুনবা না? হ্যাঁ শুনবো। থ্যাঙ্কস। কিছুক্ষণ পর ইরা আর শুভ দুজনেই বিছানায় শুয়ে পড়ে, কিন্তু দুজনে দুই দিকে। লাইটটা অফ করো। না থাক, এখন বলে। বললাম না লাইট অফ করো। শুভ লাইট নিভিয়ে দিল। ইরা শুভর কাছাকাছি চলে আসে। একটু ওইদিকে যান। না, কথা বলতে কাছে আসতে হবে। দূর থেকে বলে। শুভর কথা না শুনে ইরা শুভর পায়ের উপর এক পা তুলে দেয়, আর হাতটা শুভর উপর রাখে আর মাথাটা শুভর কাঁধের কাছে। এভাবে কথা বললে আমি বুঝতে পারবো না। পারবা? আচ্ছা বলেন এখন। আপনি না, তুমি বলো। তুমি বলতে হবে?
হ্যাঁ, বলতে হবে। ওকে, বলো এখন। এরা শুভকে জড়িয়ে ধরে তার কথা বলা শুরু করলো। কথার মাঝে আছে তার ইচ্ছা, স্বপ্ন আর ভালোবাসা। এমনভাবে কথা বলছে যেন তার কথা আর কখনো ফুরাবে না। হয়তো সে তার কথার মধ্যে দিয়ে বোঝাতে চাচ্ছে সে শুভকে কতটা ভালোবাসে আর সারা জীবন দুজন একসাথে কিভাবে কাটাবে। সমাপ্ত।